Recording is on. আচ্ছা, তো আমরা এই হাউস ওয়্যারিং এ যেটা দেখছি এখানে যে এটা ডিসটেন্সটা কত কভার করেছে, সুইচ বোর্ড থেকে এসছে কোথায় L4 অবধি সেকেন্ড রুমটায়। তাহলে সুইচ বোর্ড থেকে এ বেন্ড কতটা উঠেছে, 1.5 মিটার উঠেছে, 0.3 মিটার বেন্ড হয়েছে, 1.8 মিটার গেছে, আর নিচের দিকে নেমেছে কতটা আবার যদি এখানে দেখি আমরা, এটা কতটা নিচে নেমেছে বল, এটা এসছে কতটা 0.5 ধরতে পারি। 1.8 মিটার এসছে, 1.8 মিটার এসে আবার দেখ ল্যাম্পটা কি বলেছিলাম, ল্যাম্পটা কতটা হয়, এখান থেকে 0.6 ওয়্যারিং, আবার সেখান থেকে ল্যাম্প কতটা আরো 0.6, টোটাল কত হয়েছিল, সিলিং থেকে ল্যাম্পের হাইট কত ছিল টোটাল 1.2 মিটার ছিল। তো 1 মিটার, 1 মিটার কোথায়, 1.2 মিটার ছিল, এই যে 0.6 প্লাস 0.6, 0.5 ধরলে 1 মিটার, আমরা যেহেতু 0.6 ধরেছি 5 আর 6 যা ইচ্ছে ধরতে পারি বলেছিলাম আমরা। এই যে দেখ, এই যে যখন করেছিলাম আমরা এই জায়গাটা করেছিলাম, দেখ ড্রপ ফ্রম দ্য সিলিং L1, এই ঘরের ক্ষেত্রে দেখ এই যে L1 মানে কি, সিলিং থেকে কতটা নিচে ছিল আমার লাইটটা, সিলিং থেকে ওয়্যারিং রানটা হচ্ছে 0.6 মিটার নিচে, তার থেকে আরো 0.6 মিটার নিচে হচ্ছে আমার লাইটের হোল্ডারটা। তাহলে কত হয়েছিল 0.6 প্লাস 0.6, 1.2 হয়েছিল তো। হ্যাঁ স্যার, মনে পড়েছে? হ্যাঁ স্যার, আমি 0.5 কনসিডার করেছিলাম। তুই কনসিডার করতেই পারিস, নো প্রবলেম। এই অঙ্কটা ক্ষেত্রে 0.6 আমরা ধরছি, কারণটা কি, যেহেতু আমার 3.6 বলে দিয়েছে, ওই যে 0.1 এর হিসাবটা যাতে আমার মিলে যায়, মানে আমি যদি ধর ওই 0.5 ধরি তাহলে কি মিটার উপর দিয়ে আমার ওয়্যারিংটা যাচ্ছে, 3.1 মিটারটা ক্যালকুলেট করা তো একটু কঠিন, ওই জন্য আমরা একটা মানে 3 মিটার ধরে নিচ্ছি, মানে ওয়্যারিংটা হচ্ছে 3 মিটার উপর দিয়ে যাচ্ছে মাটি থেকে বা গ্রাউন্ড থেকে বা ফ্লোর থেকে, আর রুমের হাইটটা হচ্ছে 3.6 মিটার। ওই 0.6 আর 0.5 এ কোনো অসুবিধা নেই, তুই ধরতেই পারিস 0.5, তাহলে তোর 1 মিটার নামবে। তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গায় তাহলে কিন্তু আমাকে ধরে নিতে হবে ওয়্যারিং রানটাও 0.5 মিটার নিচ দিয়ে যাচ্ছে। আমি যেহেতু ওয়্যারিং রানের হাইটও যা ধরবো, সবসময় মাথায় রাখবি এটা, আমি রুফ থেকে বা সিলিং থেকে ওয়্যারিং রান যতটা নিচ দিয়ে যাবে ঠিক একই রকম ভাবে সিলিং থেকে ওয়্যারিং রান যতটা নিচ দিয়ে যাবে, ওয়্যারিং রান থেকে হোল্ডারটাও ঠিক ততটা নিচে হবে। যদি ওটা 0.5 ধরি তাহলে এটাও 0.5 ধরতে হবে, কিন্তু একটা 0.6 একটা 0.5 ধরলে কিন্তু হবে না। এটা নিয়ম হচ্ছে কি একই হাইটে নামাতে হবে, সেটা কত হতে পারে 0.5 টু 0.6 মিটার, যেরকম বেন্ড গুলো হচ্ছে 0.2 টু 0.3 মিটার। তাহলে এখানে যখন 0.6 ধরেছি, দুটো কি আমার 0.6 ধরতে হবে, দ্যাট ইজ দ্য হরাইজন্টাল রান, ঠিক আছে, horizontal run of the wiring from the ceiling, that is 0.6 meter, and also the height of the holder or lamp holder is 0.6 meter down from the ceiling, 0.6 meter down from the horizontal run of the wiring এর হরাইজন্টাল রান থেকে এটা আবার 0.6 মিটার নিচ দিয়ে যাবে, দুটোই 0.5 ধরতে হবে, নয় দুটোকেই 0.6 ধরতে হবে। তাহলে 0.6 এখানে যেহেতু আমরা ধরেছি তাই দেখতে পাচ্ছি যোগ করলাম 1.5 প্লাস 0.3 প্লাস 1.8 প্লাস 0.6, তাহলে সুইচ বোর্ড L2 টু L4 SB2 টু L4 কত হলো 4.2 মিটার। এবার আসছে ভার্টিক্যাল রান টু দ্য সিলিং ইন দ্য রুম, এই রুমের মধ্যে ভার্টিক্যাল রান কতটা হবে। ভার্টিক্যাল রানটা কেন করতে হবে, কারণ কি আমাকে এই ছাদের উপরে কেসিংটাকে তুলতে হবে, সিলিং এ আমাকে নিয়ে যেতে হবে কেসিংটাকে, সিলিং এ যদি কেসিংটা না নিয়ে যাই তাহলে আমি এই দিকের ল্যাম্পটাকে কানেক্ট করতে পারবো না। তাহলে কতটা তুলতে হবে, কতটা উঠবে সিলিংটা আমার ওয়্যারিং রান থেকে জাস্ট রুফ অবধি, মানে এইটা এই হচ্ছে আমার ওয়্যারিং রান। তাহলে এবার যদি রুফ এরকম হয় বল কতটা উঠবে, 0.6 মিটার তুলে দিলে হয়ে যাবে, 0.6 মিটার উঠবে, জাস্ট এটুকু উঠবে। তাহলে এটা হচ্ছে 0.6 মিটার। তাহলে দেখ এখানে রয়েছে
ভার্টিক্যাল রান টু দ্য সিলিং 0.6 মিটার, রান অ্যালং দ্য সিলিং, সিলিং দিয়ে কতটা রান হবে, এগুলো একদম ইজি। 2.7 মিটার, যতটা ডিস্টেন্স ততটাই যাবে। এই 2.7 মিটার, এই যে রান অ্যালং দ্য সিলিং, সিলিং দিয়ে 2.7 মিটার। এবার এই ওখান থেকে আমাকে আবার এলসি তে নামাতে হবে, তো সিলিং টু L3 কতটা নামবে, 0.6 প্লাস 0.6 মানে হচ্ছে 1.2 মিটার। অর আমি লিখতে পারি কি 3.6 মাইনাস 2.4, 1.2 মিটার। স্যার হ্যাঁ বল। স্যার ভার্টিক্যাল রান টু সিলিং ইন হল, এইটা বুঝতে পারলাম না। এইটা এই যে ছাতের মধ্যে, এটা তো সোজা, সবচেয়ে সোজা জিনিস। এই যে এই রডটা, এটা L4 থেকে ছাদে তুললাম, সিলিং এ তুললাম, সিলিং এর উপর দিয়ে তো যাবে, ওয়্যারিংটাকে নিয়ে যেতে হবে তো। তাহলে এই সিলিংটা কতটা হাইট, কতটা ডিসটেন্স, 2.7 মিটার। হ্যাঁ স্যার, এইটাই ঠিক বলছি, বুঝেছিস? আমি হলেরটা বলছি, ভার্টিক্যাল রান টু সিলিং ইন হল। ভার্টিক্যাল রান, এই যে এটা টু সিলিং ইন রুম, মানে এই যে ছাদে তো তুলতে হবে এই জিনিসটা, এটাই তো বললাম। এই দেখ, এই যে ওয়্যারিংটা গেছে, এই যে ওয়্যারিং, এবার এটা তো ছাদ, ধর এখানে হ্যাঁ, রুফটা আছে, আমি 3 ডাইমেনশনাল ভাবে দেখাচ্ছি, ধর এটা রুফটা আছে, এইবার এই রুফটা আছে। তো মানে ওখানে বলেছে যে SB1 থেকে কত উপরে উঠবে? না না, ভালো করে শুনুন, SB1 থেকে না, আমাকে SB1 আবার কেন আনবো? আমি তো এটা কি করছি, এটা আমি কেসিংটা ফেলছি। কেসিং আমার কতটা ফেলা হয়েছে, কেসিং আমার ফেলা হয়েছে এখানে কতটা, প্র্যাকটিক্যালি ভাব জিনিসটা, নাহলে গুলিয়ে যাবে। আমি এই SB1 কেন, SB1 তো এই রুম ছিল, SB2 থেকে L4 অব্দি আমি কেসিং ফেলে দিয়েছি, তাই তো? এটা ক্লিয়ার তো? এবারে কেসিংটা আমার কি করতে হবে, ছাতের উপর দিয়ে নিয়ে যেতে হবে, তাহলে ছাতে তো তুলতে হবে, কতটা উঠবে, ছাতে উঠবে আবার কোত্থেকে, ওয়্যারিং রান থেকে উঠবে, মানে এই যে আমার হরাইজন্টাল রানটা হয়েছে, রান থেকে উপরে উঠবে, রান থেকে এই ছাতের দিকে উঠবে, কতটা উঠবে, এটা 0.6 মিটার, সেটাই বলছে, এই 0.6 মিটার উঠেছে, বুঝতে পেরেছিস? এবার স্যার ওটা SB1 এর সাথে কনসিডার করছিল এই অঙ্কে, তাই তো? কিসের SB1 আসছে কোত্থেকে এখানে, SB1 মানে তুই কি বলতে চাইছিস বুঝতে পারছি। আমি থার্ড নম্বরে যেটা ভার্টিক্যাল রান টু সিলিং ইন হল অ্যাবাভ SB1, আমি থার্ড নম্বর যেটা বলছি ওটাই বলতে চাইছিলাম, মানে সবারই একই যদিও। হ্যাঁ, ভার্টিক্যাল রান ইন দ্য সিলিং হল অ্যাবাভ SB1, এটা মানে এটা SB1 এর উপর দিয়ে যাচ্ছে, তাই এটা SB2 হবে, ওটা না লিখলেও চলবে, ওটা হচ্ছে ওই ঘরের ক্ষেত্রে ছিল, একই তো ব্যাপার, সবার ক্ষেত্রেই এক হবে ভার্টিক্যাল রানটা, বুঝতে পারছিস? কনসিডারেশনটা একই হবে। হ্যাঁ ঠিকই বলেছিস, হ্যাঁ ওটা তুই লিখতেও পারিস, নাও লিখতে পারিস, সেটা কোনো ব্যাপার। এবার রান অ্যালং দ্য সিলিং কত, 2.7 মিটার, পুরোটা 2.7 মিটার আছে হাইট, মানে আমার পুরো সিলিং এর মধ্যে দিয়ে যতটা ওয়্যারিংটা যাবে 2.7 মিটার। এবার ওখান থেকে নামবে কতটা, 0.6 প্লাস 0.6 করে 1.2 করতে পারি, যদি ওপর থেকে ক্যালকুলেশন করি, দুভাবে ক্যালকুলেশন করা যায়। যদি আমি ওপর থেকে ক্যালকুলেশন করি, যদি আমি ওপর থেকে ক্যালকুলেশন করি, তাহলে এটা নামছে কতটা, 0.6 L3 যেটা আছে, মানে ওদিকে যে, মানে 0.6 থেকে আরো 0.6 নামছে, এখানে ধর ল্যাম্পটা আছে, এটা 0.6। আর যদি নিচ থেকে ক্যালকুলেশন করি, পুরো হাইট আছে 3.6, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 1.5, মানে এটা 3 আছে, তাহলে 3 থেকে 0.6 নামলে কত হয়, এটা এই হাইটটা কত হবে, এটা কত হবে, 2.4 হবে তো? হ্যাঁ স্যার। এটা 2.4 হবে, তাহলে এটাও করতে পারি আমরা, 3.6 মাইনাস 2.4 নিচের দিক থেকে দেখলে, বা তোরা অত ঝামেলা না করে 0.6 প্লাস 0.6 তোর ব্যাপারটা তো সেম, ওরা ওটা না করে এটা লিখেছে, একই ব্যাপার। এই হলো আমার টোটাল, আমার কি হলো, ড্রপ ফ্রম দ্য, এটা পেলাম আমরা 2.7, আচ্ছা 1.2। তাহলে এবার সবকটা যে লেন্থ আছে, টোটাল পিভিসি কেসিং কেপিং কতটা লাগছে, সবকটা কি করব, লেন্থকে আমি যোগ করব যা যা পেয়েছি। প্রথমে সেই মিটার বোর্ড থেকে মেন সুইচ বোর্ড 0.2 প্লাস 5 প্লাস 0.6 প্লাস 7.2 প্লাস 1.2 প্লাস 1.2 সব করে যোগ করছি, প্লাস 4.2
প্লাস 0.6 প্লাস 2.7 প্লাস 1.2, পুরোটা যোগ করলাম, টোটাল লেন্থ অফ দ্য কেসিং কেবিল যোগ করে পেলাম 24.1 মিটার। তাহলে এই যে 24.1 মিটার টোটালটা পেলাম আমি, এটাকে আমরা কি করছি, কিছু তো ওয়েস্টেজ হবে, আমার তো কিছু কাটাকাটি করে বাদ যাবে, তাই 15% এক্সট্রা করে নিচ্ছি। তো 15% এক্সট্রা মানে কি, আমি এর সঙ্গে আরো 15% এক্সট্রা ধরছি। তার মানে কি করতে হবে, 15% এক্সট্রা করতে গেলে ধর 10 মিটার আছে, সাপোজ 10 মিটারের 15% এক্সট্রা কিভাবে বার করব, 10 ইন্টু কত, 10 into 15%. অত ঝামেলায় যাব কেন, সিম্পল হিসেব, একদম কঠিন So করে 1.5. এক্স্যাক্টলি 1.5, একদম 1.5 দিয়ে গুণ করে দেবো। বেসিক্যালি কি হচ্ছে 24.1 15% এক্সট্রা মানে কত, 100 এর মধ্যে 115, একের মধ্যে 115 100, ছোটবেলায় যেরকম করেছিলিস, এটা ইন্টু 115 100 মানে কত, 24.1 ইন্টু 1.15, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এই করে দিলাম আমরা, তাহলে 1.15 দিয়ে গুণ করে দে, করলে দেখ কত আসছে। আচ্ছা, তাহলে এটা করে আমরা মোটামুটি পাচ্ছি 3.6 মিটার, দেখছি কত আসছে। স্যার এইখানে যে ড্রপ ফ্রম সিলিং টু ল্যাম্প L3 যেটা 3.6 মাইনাস 2.4 করা হয়েছে, দুটোরই মানে ওখানে শুধু ল্যাম্প 3 বলেছে, কিন্তু আবার ওটা অন্য ল্যাম্পের জন্য সেম। অন্য ল্যাম্পের জন্য, সব ল্যাম্পের জন্য, সব ল্যাম্পই তো একই হাইটে আছে, ল্যাম্প মানে ওই একই হাইটে আছে, যে কোনো ল্যাম্পের জন্যই ওটা 0.6 স্যার তাহলে বা কি 2 এক্সামে 4 শুধু ওটাই লিখবো, ড্রপ ফ্রম সিলিং টু ল্যাম্পস? একদম ড্রপ ফ্রম সিলিং টু ল্যাম্প, তুই ওটাকে 1ও ধরতে পারিস, কিন্তু যোগটা করে দেখিয়ে দিবি, ঠিক আছে, বা তোর যা ইচ্ছে, বা ওটাকে 0.6 মানে 1.2ও ধরতে পারিস, জেনারেলি 1ই ধরে। এর কারণটা হচ্ছে ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, ক্যালকুলেশনটা ইজি হয়, তাই জন্য ওটাই ধরে, কিন্তু এখানে যেহেতু আমার ওই 3.6 আছে, সেই জন্য এটা ধরে নিয়েছে। আচ্ছা, 15% এক্সট্রা মানে না, এটা ভুল হচ্ছে, এটা হচ্ছে 24.1 ইন্টু 1.5 হবে, সরি 1.5 হবে, 15% সরি, 15% মানে কত, ওটা হচ্ছে তোর 15 যোগ কর, তাহলে হ্যাঁ, ওটা 1.5 হবে, 1.5 দিয়ে গুণ করতে হবে, তাহলে ওটা হবে হচ্ছে আমার 3.6 মিটার। আমার 100-র মধ্যে 15% বেড়েছে, একের মধ্যে 15 তাহলে ওই 15 মানে 15 মানেটা কি হচ্ছে, 15 করলে যেটা আমি পাচ্ছি ইন্টু হচ্ছে তোর 24.1 কর, কতটা বাড়ছে সেটা পেয়ে যাবি, ওই 24.1 এর সঙ্গে সেটা যোগ করে দে, তাহলেই দেখবি এটা চলে আসবে, মানে এইটা আর কি, এটা হবে এইগুলো কিন্তু গন্ডগোল হতে পারে। আমার টোটাল 100 আছে, স্যার 27.1 হচ্ছে। না ওটা ওটা ভুল হচ্ছে, 100-র মধ্যে 15 বেড়েছে, একের মধ্যে কত বাড়ছে, 15/100। 15/100। এবারে দেখ 24.1 এর মধ্যে কত বাড়ছে, এই 15/100 করে যেটা হবে তার সঙ্গে 24.1 কি যোগ করতে হবে, সেইটুকু বেড়েছে, কতটুকু এক্সট্রা নিয়েছি আমি, স্যার আমি কতটুকু এক্সট্রা নিয়েছি বল। বলছি স্যার 15% যেটা এক্সট্রা নিতে হবে ওটা 24.1 এ 50% তো হ্যাঁ, 15%। মানে কি তাহলে 100-র মধ্যে বাড়লে কত হবে, 150 বাড়ছে, তাহলে স্যার ক্যালকুলেশন ঠিকই তো আছে। হ্যাঁ স্যার, ঠিকই আছে, 27ই হবে। হ্যাঁ 27ই আসছে। তো এই যে তাহলে 15/100 ইন্টু 24.1 হলো,
তখন 50% করলে স্যার 3.6ই আসছে। দাঁড়ায় হ্যাঁ 3.6। ওটা তাহলে ওটা 15% করেছে তো, হ্যাঁ স্যার। ওটাই তো বলছি আমি 3.6ই আসছে। সে 20, ও আচ্ছা আচ্ছা 27.7, আচ্ছা আচ্ছা আমি 36 পয়েন্ট ভাবছি। ঠিক আছে তাহলে ঠিক আছে, হ্যাঁ 27.7, 3.6 তো হচ্ছে, প্লাস তুই ওটাকে যোগ করে দে, বা অত ঝামেলা না করে ডাইরেক্ট করে দিতে পারিস। ও আচ্ছা আচ্ছা আমি এটাকে 150 করে দিয়েছি পরে, সেই জন্য আমার গন্ডগোলটা। আমি 115ই লিখেছিলাম না? স্যার আপনি 115 লিখে দিয়েছিলেন। হ্যাঁ না না 115 ঠিকই আছে, এটাই হবে, 115ই হবে। আমি করার সময় 150 করেছি ওখানে, ঠিকই আছে। এটা এটা কত হচ্ছে 115 100, তাহলে এই 27 এটার সঙ্গে 1.15ই গুণ হবে। আমি করার সময় 1.5 গুণ করে দিয়েছি, এটার সঙ্গে 1.15 গুণ কর, দেখ কত হচ্ছে, 27 পয়েন্ট সামথিং এ আসছে। কত আসছে দেখ, হ্যাঁ স্যার 27.7 আসছে। ওটাই আসবে। আমি এটাকে 1 গুণ করার সময় 1.5 গুণ করেছি। আচ্ছা 27.7, তাহলে তার মানে কি আমি 15% এক্সট্রা ধরলাম, তাহলে আমার এত ঝামেলা করার দরকার নেই। 15% এক্সট্রা মানে 1.15 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এবারে প্রশ্ন আসছে যে আমি তো বার তো করলাম 27.7, তা আমি কি গিয়ে বলবো 27.7 মিটার দাও? আমি বলবো 28 মিটার, একদম 28 মিটার বলেছি, তাই আমি 28 মিটার সে লিখেছি। ঠিক আছে, কারণ আমি 27.7 মিটার তো কিনতে পারবো না দোকানে গিয়ে, আমাকে 28 মিটার বলতে হবে। তাহলে 28 মিটার বললাম, তুমি টোটাল 28 মিটার কেসিং কেবিং আমি কিনলাম। কেসিং এ যদি 28 মিটার হয়, ক্যাপিং ও কিন্তু 28 মিটার হবে, আলাদা আলাদা নয়, পুরো সেটটাই 28 মিটার হতে হবে। মানে আমি কেসিং ক্যাপিং পুরোটাই কিনবো 28 মিটার। এবারে আসছি আমি লেন্থ অফ দা হলো, এবার আসছে আচ্ছা লেন্থ অফ দা কন্ডুইট অফ 19 mm সাইজ। এটা কি জিনিস? এটার তো কোনো কথা ছিল না, হঠাৎ করে এটা এলো কোত্থেকে? কন্ডুইট মানে হচ্ছে কি, এটা ভালো করে দেখ, এই যে দেখ এখানে একটা দেয়াল ভাঙা হয়েছে, তাই তো? SB1 থেকে SB2 এ যখন তারটাকে নিয়ে এসছে, এটা দেয়াল ভাঙতে হয়েছে তো মাঝে, হ্যাঁ স্যার। হ্যাঁ কি না? হ্যাঁ, আবার হ্যাঁ। এখান থেকে যখন এখানে গেছি তখনও দেয়াল ভাঙতে হয়েছে, L4 থেকে L5। তা এই যে দেয়াল যখনই ভাঙা হবে, তখনই সেখানে একটা পাইপ টাইপের লাগানো হয়। মানে এইটা ধর যদি ওয়াল হয়, আমরা ওয়ালের থিকনেস সবসময় ধরে নিই, এই যে ওয়াল, এই ধর এটা ওয়াল, এর থিকনেসটা ধরা হয় 0.25 মিটার, এর থিকনেস। এবারে যখন দেয়ালটা ভাঙবো, এই জায়গায় আমাকে কি লাগাতে হবে, একটা এরকম পাইপ লাগাতে হবে, যার মধ্যে দিয়ে তারটাকে নিয়ে যাওয়া হবে। এটা হচ্ছে কি পাইপ? পিভিসি পাইপ। তো যেগুলো ইয়েলো ইয়েলো রঙের হয়, ইয়েলো দেখা না যায়। হয় না, জেনারেলি ওটা ব্লু কালারের হয়, ইয়েলো পাওয়া যায়, ম্যাক্সিমাম দেখবি ব্লু হয় পিভিসি পাইপ, ব্লু বা একটু স্কাই টাইপের হয় কালারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে। এটা হচ্ছে পিভিসি পাইপ, এর মধ্যে দিয়ে কি করা হচ্ছে, তারগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এটার পরিমাণ কত, এটার এরিয়া অফ ক্রস সেকশন সব সময় হবে 19 mm। দুটো পাওয়া যায়, এটা সিঙ্গেল ফেজের জন্য আমরা 19 mm ইউজ করি, আমরা এখানে সিঙ্গেল ফেজ করছি তাই আমি সিঙ্গেল ফেজে 19 mm পিভিসি পাইপ। 3 ফেজের জন্য এটা হয় 25 mm। আমরা কাজ করব 19 mm নিয়ে, এখানে লিখে দিচ্ছি আমি, ফর সিঙ্গেল ফেজ wiring 19 mm conduit is used। এটা সব সময় মাথায় রাখবি, কখনো এটা কিন্তু 19 mm এর কম বা বেশি আমরা নেব না, ফিক্সড। আর দেয়ালটা কতটা ভাঙতে হবে আমাকে, 0.25 মিটার থিকনেস অফ ওয়াল, সব সময় 0.25 মিটার। 5 ইঞ্চির যে গাঁথনিগুলো হয় ওটা ধরেই নেওয়া হয় মোটামুটি। এবার তুই বলতে পারিস আমার বাড়ির দেয়াল 10 ইঞ্চি আছে,
কেউ বলতে পারে আমার বাড়ির দেয়াল 3 ইঞ্চি আছে, সেটা তো হতেই পারে, কিন্তু আমরা যা ধরবো স্ট্যান্ডার্ড ধরবো 5 ইঞ্চি। 5 ইঞ্চি মোটামুটি স্ট্যান্ডার্ড। তো ওই 5 ইঞ্চির কাছাকাছি করে 0.25 এটার মোটামুটি ধরা হয়। 5 ইঞ্চি 3 ইঞ্চির মাঝামাঝি করে এটা ধরা হয়, ঠিক আছে। 10 ইঞ্চি কারোর ধরা হয় না, 10 ইঞ্চিটা অনেক মোটা, ওটা ধরা হয় না, আগেকার দিনে বাড়িতে হতো। আচ্ছা, তোদের ইঞ্চি ক্যালকুলেশন আসতে হবে না, তোরা জাস্ট 0.25 ধরে নিবি। তাহলে আমার কতটা কন্ডুইট লাগছে, দুটো দেয়াল ভাঙতে হচ্ছে দুই জায়গায়, তাহলে 0.25 প্লাস 0.25, এই যে কানেকশন আর টেকেন ফ্রম SB1 to SB2 and from L4 to L5 through 19 mm conduit. Hence, length of the conduit required 0.25 plus 0.25 equals to 0.5 meter. ঠিক আছে, তাহলে এটা পেলাম আমরা 0.5 মিটার হচ্ছে আমার কন্ডুইটের লেন্থ। এবারে তোরা বলতে পারিস এখানে তো আমাকে 10% এক্সট্রা ধরতে পারতাম, মাত্র 0.5 মিটার, ওইটুকু আর কেউ এক্সট্রা ধরে না, ঠিক আছে। ওইটুকু তো লাগছে আমার, ওইটুকু অনেক, যখন আমার বারবার অনেকগুলো ক্যালকুলেশন হবে, অনেক জায়গায় যখন লাগাতে হবে, তখন আবার কেটে কেটে বাদ যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাই জন্য তখনই আমরা এই পার্সেন্টেজটা এক্সট্রা করে নিই। এবার এই যে ওয়েস্টেজ অ্যান্ড লেন্থ ইউজড ইন জয়েন্ট 15% যেটা বলেছি, এটা তোরা 10%ও ধরতে পারিস, মানে ইন্টু 1.1ও করতে পারিস, কোনো অসুবিধা নেই। 1.1 করলে দেখবি 26 পয়েন্ট সামথিং। 1 পয়েন্ট, এটা যদি তোকে 1.15ই গুণ করতে হবে তার কোনো মানে নেই, তোর নিজের ওপর যেটাই তুই ধরবি তুই লিখে দিবি সেটা। তুই যদি কেটে যদি তোর নষ্ট না হয়, তুই যদি খুব প্রিসিশন ওয়ার্ক করিস, তাহলে তোর 10% এক্সট্রা নিলেই চলবে, দামটা কম পড়বে তাহলে, ঠিক আছে। জেনারেলি 10 to 15% এক্সট্রা ধরে নেওয়া হয়। তারের ক্ষেত্রে কিন্তু এটা আরেকটু বেশি ধরা হয়, 20% এক্সট্রা অব্দিও ধরা হয় তারের ক্ষেত্রে। কিছু ব্যাপার না, মানে 10, 15 or 20 যে যেরকম কাজ করবে, যে প্রিসিশন ওয়ার্ক করতে পারবে, তার সময় হয়তো একটু বেশি লাগবে, সেক্ষেত্রে আমি একটু পার্সেন্টেজটা কম ধরবো, মানে ওয়েস্টেজের পার্সেন্টেজটা, কিন্তু আমি যেটাই ধরি না কেন আমি মেনশন করে দিতে হবে। এবার আসছি আমরা লেন্থ অফ দ্য ফেজ ওয়্যার, খুব ইম্পর্টেন্ট। লেন্থ অফ দ্য ফেজ ওয়্যারে কি আছে, ও সরি, এই যে লেন্থ অফ দ্য ফেজ ওয়্যার। এখানে দেখ, আমরা তো দেখেইছি যে কি রকম ফেজ ওয়্যার ইউজ করব, ফেজ আর নিউট্রালে তো একই তার ইউজ করব। তারের স্পেসিফিকেশন আমরা আগেই নোট ডাউন করেছি ডিজাইন করার সময়। 1.5 mm স্কয়ার অ্যালুমিনিয়াম সিঙ্গেল কোর কন্ডাক্টর, 650 ভোল্ট গ্রেড পিভিসি কেবল। পিভিসি কেবল মানে ইনসুলেশনটা পিভিসি আছে, তারের ইনসুলেশনটা, এটা আমরা আগেই পড়েছি যে এই টাইপের তারটা আমার লাগবে, কারণ 2 অ্যাম্পিয়ার কারেন্ট আছে আমার এই বাড়িটাতে। 2 অ্যাম্পিয়ারের জন্য আমরা আপ টু 10 অ্যাম্পিয়ার অবধি ইউজ করবো কি 1.5 ইঞ্চ স্কয়ার অ্যালুমিনিয়াম কন্ডাক্টর সিঙ্গেল কোর, যার ভোল্টেজ গ্রেড হচ্ছে 650 ভোল্ট আর ইনসুলেশন হচ্ছে পিভিসি। এটা তো আমরা টেবিল থেকে বা স্পেসিফিকেশন চার্ট থেকেই দেখে নিয়েছি। এবারে যেটা আসছে, ফার্স্ট খুব ভালো করে বাস দেখবি, ফ্রম মেইন বোর্ড টু, একদম শুরুতে ফার্স্টে কি আছে, ফ্রম মিটার বোর্ড টু মেন সুইচ বোর্ড। মিটার বোর্ড থেকে মেন সুইচ বোর্ডে খুব সিম্পল ব্যাপার, ফেজ তার কটা আসবে, একটা তারই আসবে ফেজের, একটাই ফেজ তার আসবে। কতটা আসবে বলো, 0.2 মিটার আসবে, তাহলে যে জাস্ট 0.2 মিটার। এবার আসছে মিটার বোর্ড থেকে, এই সরি মেন সুইচ বোর্ড থেকে সুইচ বোর্ড অবধি, এই জায়গা থেকে কিন্তু মেইন ইম্পর্টেন্ট। মেইন সুইচ বোর্ড থেকে সুইচ বোর্ড কতটা তার আসবে, কতটা আসবে বল, 2 মিটার। না কেন 2 মিটার আসবে, একদম সেম ওই হাইট গুলো তুলবো তো, 1.5 তারপর 2 তারপর আবার 1.5 মানে 3 or 5 মিটার। 5 মিটার একদম কেসিং এর মতো সেম ক্যালকুলেশন, ক্যালকুলেশনটা চেঞ্জ হবে এইবার। তাহলে এতটুকু সেম, SBO1 অবধি আমার একই তার এলো। আগে 1.5 উঠলো সুইচ বোর্ড থেকে ওয়্যারিং রান অবধি, ওয়্যারিং রানটা গেল 2 মিটার হরাইজন্টাল রান, আবার নিচে নামলো সুইচ বোর্ডে, মেন সুইচ বোর্ড থেকে উঠলো 1.5 মিটার, উঠে গেল 2 মিটার, আবার সেখান থেকে নামলো সুইচ বোর্ড অবধি 1.5 মিটার, টোটাল 5 মিটার আমার তার গেল। এবারে আসছে SB1 টু ফ্যান পয়েন্ট,
খুব ভালো করে এটা দেখবে, এটা খুব সোজা, কঠিন কিন্তু একদমই না। আমি প্ল্যানটা দেখিয়ে বলবো, তাই দেখবি ইজি হয়ে যাবে জিনিসটা। SB1 থেকে এই ফ্যান অবধি নিয়ে আসবো। SB1 থেকে আমার আগে ফ্যানে আসতে গেলে আমায় কিভাবে আসতে হবে, আগে নিজের চোখটা বন্ধ কর, চোখ বন্ধ করে একটু ভাব, SB1 থেকে ফ্যান অবধি আসতে গেলে কতটা উঠতে হবে বল? স্যার 1.5 প্লাস 0.6 প্লাস 2.4, মানে কত হচ্ছে? স্যার তাহলে 1.5 প্লাস 0.6 প্লাস 2.4, তাই তো? হ্যাঁ স্যার। একদম ঠিক। তার মানে ওখানে একসঙ্গে লিখে দিয়েছে, ওই জন্য 2.1 প্লাস 2.4। এটা কে কে বুঝতে পারলি না বল, আবার বল, আমি বলে দিচ্ছি। রোহন একবারে বলে দিয়েছে ঠিকঠাক। সবাই বাকিরা বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাও আমি একবার দেখিয়ে দিই। ফ্যান আছে আমার এইরকম জায়গায়, ফ্যানটা আছে এইখানে, এই তো ছাদের মাঝখানে আছে ফ্যান। তাহলে এখান থেকে আমাকে সুইচ বোর্ড থেকে এটা যদি SB1 ধরে নিই আমি, এখন যদি এটাকে আমি SB1 ধরি, আচ্ছা এটা যদি SB1 ধরি আমি, এখান থেকে 1.5 উঠলো, আরো এখান থেকে 0.6 উঠলো, তাহলে কত হলো এটা? 2.1 প্লাস 2.1 এখান থেকে ফ্যান অবধি যাবে, এই ফ্যান অবধি গেল এটা 2.4, তাহলে 2.1 প্লাস 2.4। দেখ এখানে আমরা করলাম কি, 2.1 প্লাস 2.4, 4.5 মিটার। SB1 টু ফ্যান পয়েন্ট। এবার SB1, এবার ফেস তার মানে কি, প্রত্যেকটা ফেস তারই তো আমার সুইচ বোর্ড থেকে যাবে, আমি তো ডাইরেক্ট আবার ওখান থেকে নিয়ে যেতে পারবো না, নিউট্রাল হলে ডাইরেক্ট নিয়ে যেতাম। ফেস তো আমাকে প্রত্যেকটাই সুইচ বোর্ড থেকে বারবার নিয়ে যেতে হবে, কারণ সুইচটা তো সুইচের সঙ্গে তো ফেস কানেক্টেড। তাহলে SB1 টু এবার কোথায় যাব বল? L1 একবার যাব, L1 একবার যাব, L2, একই রকম ক্যালকুলেশন। তাহলে আমরা ওই ঘরে ক্যালকুলেশনটা করবো। আর দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্ট হয়ে গেছে ফ্যান, আর দুটো লাইট আছে। কি করব? একদম চোখ বন্ধ করে ভাববি, দেখবি কিচ্ছু নেই জিনিসটার মধ্যে, একটু বড় আর কিছু না। SB1 থেকে একবার L1 যাব, SB1 থেকে একবার L2 যাব। কিভাবে যাব? আমার তো যাওয়ার রাস্তা করে দেওয়া হয়েছে। যাওয়ার রাস্তা কি? ওই চ্যানেল, মানে কি ওয়্যারিং, কেসিং এর মধ্যে দিয়ে আমাকে তারকে নিয়ে যেতে হবে। তা যাওয়ার রাস্তা আমি বানিয়ে দিয়েছি, এবার সেই রাস্তা দিয়ে আমাকে হাঁটতে হবে। তাহলে SB1 থেকে আগে আমি ছাদ অব্দি উঠবো, ছাদ অব্দি ওটা মানে কি 1.5 প্লাস 0.6 গেলাম, আমি L1 এ যাচ্ছি ফার্স্টে, এই রাস্তায় যাব, এই রাস্তাটা দিয়ে আমি এদিকে যাব। তাহলে কত উঠলাম? 2.1 উঠলাম, প্লাস 2.4 গেলাম, প্লাস আবার 2.4 গেলাম, ঠিক আছে। যাওয়ার পর কতটা নামবো বল? 1.2। ব্যাস, ভেরি গুড, দুদিকেই সেম হবে, L1 ও যা হবে L2 ও তাই হবে। স্যার এইখানে যখন আমি কেসিংটা করছি, আপনি ওখানে দেখালেন যে কোণের দিকগুলো মানে টার্নিং পয়েন্ট যেগুলো সেখানে 0.2 দিতে বা 0.3। এখানে দিইনি কেন, তাই তো? এই জায়গায় কেন দিইনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, টার্নিং ফ্যানের পয়েন্ট তো নয়, ওখানে। দেয়াল তো না, আমি জানি এই কোশ্চেনটা তুই করবি, ভেরি গুড। এটা তো দেয়াল নয়, এটা ওয়াল। টার্নিং পয়েন্ট মানে ওয়াল হলে এটা কি হয়, এখানে ফ্যানে একটা সিলিং রোজ থাকে, এরকম গোল মতো দেখবি ফ্যানের পাশে থাকে, ওই সিলিং রোজ থেকে জিনিসটাকে ঘুরিয়ে দেওয়া হয়, ওখানে কোনো কেসিং করার দরকার হয় না। এখানে ঘোরানো কোনো দরকার, এখানে লাইনটাকে আমি এরকম নিয়ে এসে একটা কেসিং ফেলেছি, সিলিং রোজের সঙ্গে কানেক্ট করেছি, আবার সিলিং রোজ থেকে আর একটা কেসিং নিয়ে গেছি, আবার এদিকে সিলিং রোজ থেকে আর সিলিং রোজটা কি, যেখানে ফ্যানের ওই ফেসটা কানেক্ট করা থাকে, ওর সঙ্গে ডাইরেক্ট কেসিংটা আটকানো থাকে। লক্ষ্য করে দেখবি বাড়িতে যদি সিলিং রোজ থাকে, দেখবি সিলিং রোজ, যেটা সিলিং রোজ মানে একটা গোল মতো জিনিস, দেখতে কিরকম হয় বলছি সিলিং রোজটা। গুড কোশ্চেন, ভেরি গুড। এরকম টাইপের জিনিসটা দেখেছিস তোরা, হয়তো দেখেওছিস, এ দেখবি ফ্যানের পাশে থাকে এরকম গোল মতো একটা, এরকম একটা গোল মতো জিনিস, যেখানে দেখবি কেসে ওয়্যারিংটা সেরকম লাগানো থাকে।
এখান থেকে দেখবি তার এরকম বার করা হয়, দুটো বার করে ধর এই ফ্যানে কানেক্ট করা হয়েছে, এটা ধর ফ্যানটা। এই যে গোল জিনিসটা এটা হচ্ছে সিলিং রোজ। এদিকে এখানে কি হয়েছে, কেসিং এ পাশে একটা এসছে, আবার এদিক থেকে বেরিয়েছে, ফেস ওয়ারটা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, ফেস নিউট্রাল দুটোকেই নিয়ে যাওয়া হয়েছে, মানে এর থ্রু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, মানে আগে এখানে ঢোকানো হয়েছে, ঢুকিয়ে দিতে বার করে দেওয়া হয়েছে। তার জন্য কি হয়েছে, এখানে আর আমাকে কোনো বেন্ড করতে হয়নি, মানে দুটো ওয়্যারিং এর মাঝে ধর এদিকে একটা এদিকে একটা দিলাম ওয়্যারিং, এখানে যে বেন্ড করার কথাটা এটা বলেছিলাম আমি, এরকম বেন্ডটা এরকম টাইপের হয়। আর একটু মুছি এটা, তাহলে বুঝতে অসুবিধা হবে। ধর এটা ধর একটা কেসিং, এটা ধর আর একটা কেসিং, দুটো কেসিং এইভাবে আছে দেয়ালে, এদিকে দেয়ালে একটা আছে, এদিকে দেয়ালে একটা আছে। দুটোকে যোগ করার জন্য কি করা হয়, এরকম একটা বেন্ড লাগানো হয়। এরকম যে বেন্ডটা লাগানো হয়, বেন্ড লাগানো হয়। এই বেন্ডটা, এই যে সামান্য যে বেন্ড আছে হচ্ছে এই জায়গায় একটা বেন্ড, আর ধর এখানে এইরকম একটা বেন্ড, আরেকটুখানি আমি আরেকটুখানি দেবো, এরকম। এই যে বেন্ডটা লাগানো হয় এটা হচ্ছে কি হয় 0.2 টু 0.3 মিটার, এটা দেয়ালে। এবারে যদি আমার সিলিং এ যখন উঠছে জিনিসটা, ধর এই একটা কেসিং, এই একটা কেসিং, এই একটা কেসিং, এই তিনটা কেসিং এর মাঝখানে লাগানো হয়েছে কি এরকম একটা সিলিং রোজ। এই সিলিং রোজ লাগানো হয়েছে, সিলিং রোজটা হচ্ছে এরকম উপরে ঢাকনা মতো একটা থাকে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, তার এপাশ থেকে গেল থ্রু সিলিং রোজ এদিকে চলে গেল, এটাকে বলে সিলিং রোজ, এদিকে চলে গেল। আর এই সিলিং রোজ থেকে ফেজ আর নিউট্রালটাকে কেটে নিয়ে এসে এখানে ধর এই ফ্যানটা আছে, এই ধর ফ্যানটা আছে, এই ফ্যানের সঙ্গে কানেক্ট করা। বুঝতে পারছিস, এবার বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। এর জন্য ওখানে কোনো আমার বেন্ডের প্রয়োজন হয় না। আচ্ছা, তো এবারে তাহলে আমরা হিসাবটা পেয়ে গেলাম L1 আর L2 তে কতটা যাবে। তাহলে দেখে নাও, আমরা SB1 to L1 2.1 plus 2.4 plus 2.4 plus 1.2 যেটা বললাম একটু, তাহলে টোটাল হচ্ছে 8.1 মিটার। সেম SB1 to L2 একই যাবে 8.1 মিটার। এবার আসছি, তাহলে ওই ঘর একটা ঘর হল ঘরটা আমার হয়ে গেল। হল ঘরের পাশে যে ঘরটা আছে এবার সেই ঘরটায় আসবো। হল ঘরের পাশের ঘরটায় SB1 to SB2 কি হবে, দেয়াল ভাঙতে হবে, দেয়াল ভেঙে কন্ডুইটের মধ্যে দিয়ে তারটা নিয়ে যেতে হবে। কতটা তার যাবে, 0.25 মিটার তার যাবে। ঠিক 0.25 মিটার তারই গেছে আমার, দেখে নাও SB1 to SB2। এবার SB2 to L4, SB2 ওই ঘরে কি কি আছে, তিনটে ল্যাম্প আছে আর কিছু নেই। L4, L5 আর L6 তিনটে ল্যাম্প আছে। তিনটে ল্যাম্পে আমার কিভাবে তারটা যাবে, খুব সোজা, দেখলেই বুঝতে পারবে। অনলাইন ক্লাস নেওয়ার জন্য কিছু অসুবিধাও আছে, সেরকম কিছু সুবিধাও আছে। এই জিনিসটা বোর্ডের থেকে আমার যেটা মনে হয়, কারণ এই প্রথম আমি এই জিনিসটা অনলাইন ক্লাসে করাচ্ছি, বোর্ডের থেকে কিন্তু এখানে করানোটা অনেক ইজি। কারণ আমার কাছে একটা সুবিধা হচ্ছে কি, আমি একসঙ্গে নিউমেরিক্যালটাও দেখাতে পারছি, প্ল্যানটাও দেখাতে পারছি, আর তার সঙ্গে সঙ্গে আমি বোর্ড ওয়ার্কটা আলাদা করে করতে পারছি। তোদের পক্ষে খুব সুবিধা হবে জিনিসটা বোঝার, সময়টা কম লাগছে এইটাই আর কি।
এবারে SB2 থেকে L4 এ আমি যাব, SB2 থেকে L3 তে যাব, SB2 থেকে L5 এ যাব, তিনটেতে যাব আমি। তো কিভাবে যাব? প্রথমে আসছি আমরা L4 এ। SB2 থেকে L4 এ যেতে গেলে কি করতে হবে? 1.5 মিটার উপরে উঠলাম, সেম যেরকম ভাবে কেসিং গেছে। 0.3 কি হলো আমার? বেন্ড হলো। 1.8 মিটার হরাইজন্টাল রান হলো। আর নিচে কতটা নামলাম? L4 অবধি নিচে কতটা নামলাম? ওয়ারিং থেকে কতটা নিচে নামতে হবে? স্যার 0.6। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম? L4টা আগে দেখে নিই। L4 পেলাম হচ্ছে তাহলে 1.5 প্লাস 0.3 প্লাস 1.8 প্লাস 0.6, 4.2 মিটার গেল। এবারে আসছে L5 আরো ইজি। L5টা কোথায় আছে? আগে পজিশনটা দেখবো কোথায় আছে L5 এর পজিশন হচ্ছে এইটা, ঠিক L4 এর উল্টো দিকে আছে, দেয়ালের উল্টো দিকে। তা আমি তো ফেস তারটা ওই একই চ্যানেল দিয়ে নিয়ে আসবো আমি। আমার তো চ্যানেল তো সেই ওয়্যারিং, আর তো কোনো জায়গা নেই আনার। তাহলে আমি কি করব? SB2 থেকে একই রকম ভাবে আগে L4 অব্দি তারটাকে নিয়ে আসবো, ফেস তারটাকে। কিভাবে নিয়ে আসবো? সেই 1.5 উঠলো, 0.3 বেন্ড হলো, তারপরে 1.8 গেল, তারপরে কতটা নামলো? 0.6 নামলো। নামার পর ওদিকেও যে ল্যাম্পের হোল্ডারটা রয়েছে একই পজিশনে রয়েছে, জাস্ট দেয়ালটা ভেঙে ওদিকে তারটাকে জুড়ে দেবো ল্যাম্পের হোল্ডারের সঙ্গে। দেয়াল ভাঙলে কতটা যেতে হবে আমাকে? আরো 0.25 মিটার যেতে হবে, তাহলে প্লাস 0.25। আগে যা ক্যালকুলেশন হলো তার সঙ্গে শুধু যোগ হবে কি? পরে ক্যালকুলেশনে পুরোটাই হবে, তার সঙ্গে এক্সট্রা যোগ হবে কি? 0.25 মিটার। বোঝা গেছে এটা? স্যার একবার বলুন। হ্যাঁ বল, আরেকবার বল। এটা আমি শুনিনি, ঠিক আরেকবার বলুন। আচ্ছা, SB2 টু L5, SB2 থেকে আমি L4 অবধি কিভাবে গেছি? সেম রাস্তায় যাব, 1.5 মিটার উঠবো, 0.3 মিটার বেন্ড হবে, 1.8 মিটার রান হবে। হওয়ার পর জাস্ট দেয়ালটা ভেঙে উল্টো দিকে যাব আমি। L4 এই 1.8 এর পর 0.6 মিটার নামবো। এই 0.6 মিটার নামার পর কি হবে? জাস্ট দেয়ালটা ভেঙে উল্টো দিকে আমি এই ল্যাম্পটার সঙ্গে কানেকশনটা করে দেবো। দেয়াল ভাঙবো, কতটা যাবো? দেয়াল ভাঙলে 0.25 মিটার যাবো, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক ওইটুকুই যোগ হবে, আর কিছু হবে না। দেখ, এই যে 0.25 মিটার সেম হয়ে গেল। আচ্ছা, এবারে SB2 টু L3টা কি? L3 ক্যালকুলেশনটা একটু অন্যরকম। L3 ক্যালকুলেশনটা হচ্ছে L3 আছে এইদিকে, SB2 থেকে L3 সেই একই 1.5 মিটার উঠলাম, 0.3 মিটার বেন্ড হলো, 1.8 মিটার গেলাম, এতটা গেলাম। যাওয়ার পর এবার কি হবে? L3 থেকে যেতে গেলে ছাদে উঠতে হবে তো, আমাকে সিলিং এ উঠতে হবে তো। সিলিং এ কতটা উঠবো? ওয়্যারিং হরাইজন্টাল রান, তার থেকে সিলিং কতটা উঠতে হবে? 0.6 মিটার। তাহলে 0.6 মিটার উঠলাম, উঠে কতটা গেলাম? 2.7 মিটার গেলাম। গিয়ে এবার নামবো কতটা? আগে ওয়্যারিং রান অব্দি নামবো, তারপর ল্যাম্প অব্দি নামবো। তাহলে 0.6 প্লাস 0.6, 1.2 মিটার। ব্যাপারটা কিরকম? এই হচ্ছে আমার এদিকের দেয়াল, এটা এইদিকের দেয়াল। আর এখানে ধর এই সিলিংটা আছে, সিলিংটা আমি কিভাবে দেখাবো?
এইভাবে ধরে নে স্লিং, এছাড়া তো আর কিভাবে দেখানো যাবে না। এরকম তো স্লিং আছে, আর এইটা একটা দেয়াল, আর ধর এইটা একটা, এটা মুছে দিচ্ছি। তাহলে ধর এই দেয়াল থেকে এই দেয়ালে ধর আমার এটা রয়েছে, আমি বাইরের ধর এটা কাঁচের আছে পুরোটা, আমি বাইরের দিক থেকে দেখছি সুবিধার জন্য। এই ধর সুইচ বোর্ড আছে এই দেয়ালে, এই উঠেছে আমার 1.5, এই বেন্ড হয়েছে 0.3, এদিকে গেছে, এদিকে কতটা গেছে 1.8 গেছে। 1.8 যাওয়ার পর কি হয়েছে, উঠেছে কতটা 0.6 উঠেছে। ওঠার পর এইখান দিয়ে গেছে কতটা গেছে 2.7 গেছে। যাওয়ার পর ধর ল্যাম্প আছে এইদিকে দেয়ালটায়, ওখানে 0.6 এর পর আবারও তো তাহলে 0.2 লাগবে। কেন 0.2 লাগবে? ছাতে উঠছে তো, ছাতে ওঠার জন্য আবার কেন বেন্ড লাগবে? ছাতে ওটা কি আছে, এই তো ছাদ, আর এই সোজা একটা পাইপ উঠবে, আবার এখান থেকে একটা পাইপ শুরু হবে, এখানে কোনো বেন্ড লাগবে না। বেন্ডটা কেন করা জানিস, দেখতে সুন্দর লাগবে আর কিছু না। মানে যদি আমার দেয়ালের মধ্যে এদিকের দেয়াল আর এদিকের দেয়াল তুই তো করতেই পারিস, এই দুটো দেয়ালের মধ্যে বেন্ড যদি না লাগাস কি হবে বলতো, তারটা এখানে গ্যাপ থেকে যাবে, ঠিক আছে? এই জায়গাটা আমি কানেক্ট করতে পারবো না একটা দেয়ালের সঙ্গে একটা দেয়াল, তো এই জায়গাটা কি হয়, এখানে ফাঁকা থেকে যায় তারটা। কিন্তু ছাদের ক্ষেত্রে কি হচ্ছে, ছাদের ক্ষেত্রে হচ্ছে সিম্পলি এই তারটাকে তুলে দেওয়া হলো, আর এই দিকের ছাদ থেকেই ধর শুরু করা হচ্ছে জিনিসটা। মানে এখান থেকে যদি শুরু করা হয়, এইটুকু গ্যাপ, খুব কম গ্যাপ থাকে, এই গ্যাপটাকে আর ভরানোর দরকার হয় না। তুই চাইলে দিতে পারিস, কিন্তু ছাতে দেওয়ার জন্য যে টাইপের বেন্ড দরকার, বেন্ডটাকে অ্যাডজাস্ট করা খুব সমস্যা। কারণ কি, দুটো দেয়ালের মধ্যে এইরকম বেন্ড হয়, ছাতের মধ্যে আমি এরম বেন্ড লাগাবো কি করে? ব্যাপারটা বুঝতে পারছিস? ছাতের মধ্যে এরম বেন্ড লাগানোর সমস্যাটা কোথায়? ছাদটা কিরকম যদি এইভাবে ভাবিস, ছাদটা তো এইটা একটা লাইন ধর, আর একটা লাইন ধর এরকম ভাবে আছে, তাহলে এখান থেকে তার গেল, আর এটা এরকম উঁচু ওপর দিয়ে যাবে, এরকম উপর দিয়ে যাবে, তাহলে এর মাঝখানে বেন্ড লাগাতে পারবো না। বেন্ড লাগানো সম্ভব কখন, দুটো যদি পাশাপাশি থাকে। কিন্তু যদি দুটো একটার সঙ্গে একটা যদি ভার্টিক্যালি থাকে, তখন বেন্ডটা লাগানো পসিবল হবে না। এরকম ভাবে লাগানো যাবে, বাট এইভাবে লাগানো সম্ভব না, এটা তো আঁকা সম্ভব না। মানে এইভাবে এসে যদি এরকম হয়, বুঝতে পারছিস এবার রোহন? আমি কিছু বুঝতে পারছি না। এই একটা দেয়াল, এই একটা দেয়াল, তার পাশে এই একটা দেয়াল, দুটো দেয়াল আছে। একটা দেয়াল থেকে যখন পাশাপাশি দুটো দেওয়াল আছে, হরাইজন্টালি আছে, একটা দেওয়াল থেকে আরেকটা দেওয়ালে আমি ইজিলি এই তারটাকে নিয়ে যেতে পারি। মানে নিয়ে যাওয়ার সময় কি, এদিকে একটা ওয়্যারিং, এদিকে একটা ওয়্যারিং, দুটোর মাঝখানে আমি বেন্ডটা লাগাতে পারি। কিন্তু যখনই এই ব্যাপারটা এই দেয়াল থেকে ছাতে উঠছে, আমার পেনটাকে ফলো কর, ছাতে ওঠা মানে কি, এই ধর এই ওয়্যারিং তারটা ছাতে উঠছে, ওঠার পর মানে এই যে ওয়্যারিংটা আছে, আর একটা ওয়্যারিং কোথা দিয়ে করতে হবে, আরেকটা যে কেসিংটা ফেলতে হবে কোথায়, ছাদের ওপর, মানে এরকম জায়গা দিয়ে ফেলতে হবে। এরকম আমি বেন্ড করে দেখাচ্ছি, এইরকম টাইপের, মানে এটাকে ছাদ হিসেবে ধরলে কিরকম হবে, এরকম হবে তো। এই জিনিসটা ভার্টিক্যালি না হয় এটা হরাইজন্টালি হবে তো। এটা এইভাবে না গিয়ে কিভাবে যাবে, এই আমি ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি, এটা কিভাবে দেখাবো, 3 ডাইমেনশনাল না, মুশকিল তো এটাই হয়ে যাবে। এই ধর ছাদ আর এই ধর ওয়াল, তাহলে এটা এইভাবে যাবে, গিয়ে এইভাবে যাবে। এবার বুঝেছিস? এবার বুঝতে পেরেছিস কিভাবে যাবে এটা? ছাদ কোথায়?
ছাদ হলে কিভাবে যাবে? এইভাবে কি এইভাবে যাবে? তো এটা ছাদ। হ্যাঁ স্যার। এতে সমস্যাটা কোথায়? এই বেন্ড যেটা আছে, এই বেন্ডটা এই জায়গাতে লাগানো যাবে না, পাশাপাশি দেওয়ালে লাগাতে পারবো। বেন্ড এইভাবে লাগানো যাবে, কিন্তু এইভাবে লাগানো যাবে না। বুঝতে পারছিস? এই বেন্ডটাকে এইভাবে লাগানো যায় না। সেই জন্য কি করা হয়, এইভাবে কাটা হয় কেসিংটাকে। ভালো করে দেখে নে। যদি একটা সাইডে কেসিং হয়, ধর এইরকম উঠছে, এই ধর ছাদের দিকটা, এই দেয়ালের দিকটা এরকম কাটা হবে। আর ছাদের দিকটা কিভাবে কাটা হয় কেসিংটা, লক্ষ্য করে দেখবি, বাড়িতে যদি কেসিংটাকে দেখতে পাবি এইভাবে কাটা হয়, মানে একটুখানি স্ল্যান্ট করে কেটে দেওয়া যেটাকে জোড়ার জন্য। বুঝেছিস এবার? হ্যাঁ স্যার। দেখ তাহলে কতটা বলতে হলো এটা বলার জন্য। তাহলে এটাই হচ্ছে ভালো কোশ্চেন, এই কোশ্চেন গুলো করবি। তাহলে হচ্ছে এই হচ্ছে আমার প্রবলেম। তাহলে কি হচ্ছে, এখান থেকে 0.6 উঠলো, 2.7 গেল, প্লাস 1.2 নামলো, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে হচ্ছে সেটাই করেছি এখানে আমরা, L3 অবধি। দেখ 0. এই যে সরি, এটা হয়ে গেল, সরি 1.5, 0.3, 1.8, 0.6, 2.7, 1.2, তাহলে 8.1 মিটার এটাও হলো। এবারে সব কটাকে আমি যোগ করে দেবো, যোগ করলে হচ্ছে আমার কত, 42.9 মিটার। এবার 42.9 মিটারটাকে, ওটা ওরা 8.6 মিটার ধরেছে, ওরকম ধরার দরকার নেই। এখানে এরা পার্সেন্টেজ ধরেছে কি জানি না আমি, তুই এখানে 15% এক্সট্রা ধরে নিবি। একই সব কটা যখন ধরবি, সব এই আঁকাটা আঁকার দরকার নেই, এটা আঁকতে হবে না। এখানে 10% আর 15% এক্সট্রা ধরে নিবি। তাহলে দেখ 42.9 হয়েছে, যোগ করে 42.9 কে যদি আমরা 15% এক্সট্রা ধরি, মানে 1.15 দিয়ে গুণ করি, তাহলে কত হয়? আমার ক্লাস আছে আরেকটা, (42.9) ইন্টু হচ্ছে আমরা 1.15, 49.3। এটা ধরেছে কত, 20% ধরে নিয়েছে। আমি বললাম না, তার ক্ষেত্রে একটু বেশি ধরে, তার তো বেশি কেটে বাদ যায়, এই জন্য 49, সরি 42.9 ইন্টু 1.2 ধরেছে মনে হচ্ছে। তাও না, এটা অনেকটা বেশি ধরেছে, আমার দরকার নেই, আমি ওই 1.2 বা আমরা 1.15 দিয়ে গুণ করবো, তাতে যা আসবে আসবে। ঠিক আছে, 20%, 10, 10, 15 আর 20% এরকম ধরে নেবো। এরা ধরেছে ওয়েস্টেজ অ্যান্ড এক্সট্রা ওয়্যার অ্যাট ডিস্ট্রিবিউশন বোর্ড 8.6 মিটার। এটা 8 পয়েন্ট ডিস্ট্রিবিউশন বোর্ডে ধরে, ডিস্ট্রিবিউশন বোর্ড যদিও নেই এখানে, কিন্তু এরা ওয়েস্টেজ বা টোটালি ওয়্যারটা 8.6 মিটার এক্সট্রা আরো ধরে নিয়েছে। ওটা নিজেদের মন মতো ধরেছে, ওটা ধরার দরকার নেই। তোরা জাস্ট ধরে নিবি 1.15 বা 1.2 দিয়ে গুণ করে দিবি, করলে যেটা আসবে সেইটা। এটা হচ্ছে আমার টোটাল। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে আমি ক্লাস অফ করছি। আজকে আবার সন্ধ্যেবেলা রিমেডিয়াল ক্লাস আছে, ওটা জয়েন করবি, যা সমস্যা আছে ওখানে আমি আবার আলোচনা করব। ক্লাস অফ করলাম, আমার ক্লাস আছে একটা। একটু দাঁড়া, 11 জন ছিল না, কে বেরোলো বলতো? ওকে, থ্যাংক ইউ। Thank you, sir. থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ।